বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের 15 আগস্টের শহীদ পরিবারের সদস্যদের স্মরণে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের আলোচনা সভা চলছে। সেখানে গণভবন থেকে যুক্ত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরাসরি চলে যাচ্ছে সেখানে। আমি আর আমার ছোট বোন রেহানা এবং 15 আগস্ট আমরা যারা আপনজন হারিয়েছি, আমরা আমাদের সব কিছু হারিয়ে নিঃস্ব রিক্ত হয়েছি, আমরা এতিম এসির হয়েছি। আমরা ব্যক্তিগতভাবে সব হারিয়েছি, কিন্তু রাষ্ট্র হারিয়েছে একটি সদ্য স্বাধীনতাপ্রাপ্ত দেশের সকল সম্ভাবনাকে। আমি আজকের দিনে স্মরণ করি আমার মা বেগম ফজিলাতুন্নেসা, যিনি চিরদিন আমার বাবার পাশে থেকে থেকে বাঙালি জাতির সকল উন্নয়নে এবং সংগ্রামে এবং অর্জনে যার ভূমিকা, অনবদ্য ভূমিকা, প্রতিটি আন্দোলন সংগ্রামে তিনি এবং বিশেষ করে আমাদের স্বাধীনতা অর্জনে তার ত্যাগ তিতিক্ষা সবসময় স্মরণীয়। ঘাতকের নির্মম বুলেট তাকেও আমাদের মাঝ থেকে কেড়ে নিয়ে গেছে। একই সাথে হারিয়েছে আমার ছোট ভাই শেখ কামাল, ক্যাপ্টেন শেখ কামাল মুক্তিযোদ্ধা, লেফটেন্যান্ট শেখ জামাল মুক্তিযোদ্ধা, দুজনেই সেনাবাহিনীর অফিসার ছিল। আমার ছোট্ট ভাইটি রাসেল, মাত্র 10 বছরের, তার জীবনেও স্বপ্ন ছিল যে বড় হলে সে একজন সেনা অফিসার হবে। সে স্বপ্ন পূরণ হয়নি। ওই সেনাবাহিনীর সদস্যের হাতেই তাকে জীবন দিতে হয়েছিল। কামাল জামালের নবপরিণীত বধূ সুলতানা এবং রোজি, যাদের হাতে তখনও বিয়ের মেহেদির রঙে রাঙানো ছিল, সেই রং যেন আরও গাঢ় হয়ে গেল তাদের বুকের রক্তে, বুলেটের আঘাতে তাদের জীবন প্রদীপ নিভে গেল। আমার একমাত্র চাচা শেখ আবু নাছের, তিনি পঙ্গু ছিলেন। তিনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন। 9 নম্বর সেক্টরে তিনি যুদ্ধ করেছেন সরাসরি। জামালও সেখানে ওই একই সেক্টরে যুদ্ধে যোগদান করেছিল। সেই আমার একমাত্র চাচা, তাকেও নির্মমভাবে হত্যা করেছে। রাষ্ট্রপতির মিলিটারি সেক্রেটারি কর্নেল জামিল, তিনি ঘটনা শুনে ছুটে এসেছিলেন, কিন্তু তিনি একজন ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা, কিন্তু সেই ঘাতক সেনাদল তাকেও ছাড়েনি, তাকেও নির্মমভাবে হত্যা করে। পুলিশ অফিসার হাসিবুর রহমান, যখন ঘাতকের দল দোতলে ওঠার চেষ্টা করে, সে বাধা দিয়েছিল, এটা তার দায়িত্ব ছিল, সে এসবিতে কাজ করতো, তাকেও সেখানে গুলি করে হত্যা করে। ঠিক এইভাবে ওই বাড়ির প্রায় প্রতিটি সদস্য যারা সেখানে, প্রত্যেকের হত্যা করে। এখানেই তো তা থামেনি, তারা একই সাথে আক্রমণ চালায় শেখ ফজলুল হক মনি, আমার মেজফুর বাড়িতে। শেখ ফজলুল হক মনি ছাত্র নেতা অবস্থায় থাকতে বঙ্গবন্ধুর নির্দেশে ছাত্রদের সুসংগঠিত করত। সমস্ত বাংলাদেশে যে নিউক্লিয়াস ফর্ম করা হয়েছিল 62 সাল থেকে, তাকেই দায়িত্ব দেওয়া হয়েছিল। তিনি যুবনেতা, যুবলীগ প্রতিষ্ঠা করেন। ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছিলেন। বাংলা বাণীর সম্পাদক ছিলেন, মুক্তিযোদ্ধা ছিলেন, সরাসরি তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। ঘাতকের দল তাকেও এবং তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু, তাদেরকে হত্যা করে। 3 বছরের ছেলে তাপস, 4 বছরের পরশ। বাবা মা যখন গুলি খেয়ে পড়ে আছে, তো ওই শিশুরা তো বোঝেনি, তার ওই বাবা মার কাছে বারবার গিয়েছে, বাবা মাকে চেয়েছে, তারাও সব হারিয়েছিল। ঠিক একইভাবে একই সাথে ঘাতকের দল চলে যায় মিন্টু রোডে, আব্দুর রাব সানিয়াবাদ, আমার সেজু ফুপুর বাসা, তিনি আমার সেজু ফুপা, আমার আব্বার সেজু বোন।
সকল পরিবারকে একটা রুমে নিয়ে সেখানে ব্রাশ ফায়ার করে। সে আঘাতে আব্দুর রব সানিবাদ তিনি মারা যান। তার 13 বছর মেয়ে বেবি মারা যায়। তার 4 বছরের নাতি সুকান্ত, 10 বছরের ছেলে আরিফ, তার ভ্রাতুষ্পুত্র শহীদ সাংবাদিক এবং মুক্তিযোদ্ধা শহীদ সানিবাদ, এবং রিন্টু তার ভাগ্নে, কাজের বুয়া সহ সেই ছোট্ট আর একটা শিশু পটকা এবং তার মা সহ ওই বাড়িতে অনেক সদস্য সেখানে মারা যায়। এবং গুলির আঘাতে পঙ্গু হয়েছিল আমার ফুপু, তার মেয়ে রিনা এবং তার আর এক ছেলে খোকন সহ। 4 বছর ছোট নাতিটাও রেহাই পায়নি সেদিন। কিয়া যখন উল্লাসে মেতেছিল এই সেনা কর্মকর্তারা, আমি জানি না, কর্নেল রশিদ, কর্নেল ফারুক, মেজর নূর, মেজর হুদা, শাহরিয়ার, মোসলেউদ্দিন, রাশেদ, পাশা সহ, খায়রুজ্জামান সহ এরকম আরও অগণিত অফিসার, তারা এত বড় সাহসটা পেয়েছিল কার কাছ থেকে? তাদের নিজের কথায় বিবিসিতে প্রদত্ত কর্নেল রশিদ এবং কর্নেল ফারুকের ইন্টারভিউ এবং বিদেশি বিভিন্ন পত্রিকায় তারা যে ইন্টারভিউ দিয়েছিল সেখানে তারা নিজেরা স্বীকার করেছিল যে তাদের সাথে জিয়াউর রহমান আছে। জিয়াউর রহমানের কাছ থেকে তারা সব ধরনের সহযোগিতা পেয়েছিল। আর সেই সাথে বেঈমানি মুনাফিকি করেছিল। মোস্তাক, যিনি আমার বাবার ক্যাবিনেটেই বাণিজ্য মন্ত্রী ছিলেন, সে এই ঘটনার সঙ্গে সম্পূর্ণ যে জড়িত। কারণ এই 15 আগস্টের পর মোস্তাক নিজেকে বাংলাদেশের রাষ্ট্রপতি ঘোষণা করে এবং মোস্তাকের সবথেকে বিশ্বস্ত ছিল জিয়াউর রহমান। জেনারেল শফিউল্লাহ যিনি সেনাপ্রধান, তাকে সরিয়ে দিয়ে মোস্তাক জিয়াউর রহমানকে সেনাপ্রধান বানায়। এবং সেনাপ্রধান হিসেবে যতদিন মোস্তাক বঙ্গভবনে ছিল, জিয়াউর রহমান সেখানে প্রতিনিয়ত যাতায়াত এবং এই খুনিদের সঙ্গে তার ওঠা বসা এবং তাদের সাথে বৈঠক আলাপ আলোচনা, যা বিভিন্ন আসামিদের বক্তব্য এবং বিভিন্ন পত্রপত্রিকার বা বিদেশি সংবাদ সংস্থা, এই কথাগুলি আজকে মানুষের কাছে স্পষ্ট। এরা এই হত্যার মধ্য দিয়ে কি পেয়েছে? আজকে যদি আমরা 15 আগস্টের দিকে তাকাই, আজকে আপনারা জানেন যে আজকে আশুরার দিন, মুহররমের 10 তারিখ, যেটা বলে আশুরা। সেই দিনও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি, তাদেরকে কারবালা ময়দানে ইমাম হোসেনকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। কারণ তারা ন্যায়ের পথে ছিল। কিন্তু কারবালার এই হত্যাকাণ্ডে নারী শিশুদের কিন্তু হত্যা করা হয়নি। কিন্তু 15 আগস্ট ধানমন্ডি বাড়িতে নারী শিশু বা মিন্টু রোডে কোথাও নারী শিশু রক্ষা পায়নি। কিন্তু 15 আগস্টের ঘটনার সাথে যেন এই কারবালার ঘটনার এক অদ্ভুত মিল রয়ে গেছে। এই ঘটনা সবসময় সেই কারবালার ঘটনাকেই স্মরণ করিয়ে দেয় যে আরেকটি কারবালার ঘটনা ঘটে গেল বাংলাদেশে। জাতির ভিতর অপরাধটা কী ছিল? একটি দেশের স্বাধীনতা এনে দিয়েছেন, একটি জাতিকে আত্মপরিচয় সুযোগ করে দিয়েছেন, একটা মানুষকে অর্থনৈতিক মুক্তি দিতে চেয়েছিলেন, তাদের উন্নত জীবন দিতে চেয়েছিলেন। এটাই কি তার অপরাধ ছিল? পাকিস্তান নামে যে রাষ্ট্রটি হয়, সে রাষ্ট্র সৃষ্টির পিছনেও তো তার অনেক অবদান ছিল। হোসেন শহীদ সরওয়ার্দীর নেতৃত্বে তিনি তো সেই পাকিস্তান প্রতিষ্ঠার সংগ্রাম করেছিলেন, যেখানে শেরে বাংলা, সোহরাওয়ার্দী সকলেই এই আন্দোলনে সক্রিয় ছিলেন, তাদের একজন কর্মী হিসেবে কাজ করেছেন।
কিন্তু পাকিস্তান সৃষ্টির পর থেকে দেখা গেছে বাঙালি শোষিত বঞ্চিত। বাংলাদেশ এই পূর্ববঙ্গে উপার্জিত অর্থ দিয়েই সেই পশ্চিম পাকিস্তানের মরুভূমিতে ফুল ফোটানো হচ্ছে, আর আমাদের দেশের মানুষ দরিদ্র থেকে দরিদ্র, বঞ্চিত, শোষিতই থেকে যাচ্ছে। এই বঞ্চনার হাত থেকে মুক্তি দেওয়ার জন্যই তো সংগ্রাম করেছিলেন, যে সংগ্রামের সূত্রপাত হয় 1948 সালে। সেই 48 সালে যখন আমাদের মাতৃভাষায় কথা বলার অধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্র শুরু হয়, সেই সময় তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র হিসেবে তখনকার তরুণ ছাত্র শেখ মুজিব প্রস্তাব করলেন যে আমাদের মাতৃভাষা বাংলা রাষ্ট্রভাষার মর্যাদা দিতে হবে, এবং তার জন্য সংগ্রাম পরিষদ গড়ে তোলা, তার প্রভৃতি ছাত্রলীগ গড়ে তুললেন। এবং সেই সংগ্রাম তিনি শুরু করতে যেয়ে 11ই মার্চ ধর্মঘটের ডাক দিলেন, এবং সেখানেও কারাবরণ করতে হলো তা কিছু আরও অনেক ছাত্রনেতাদের। এইভাবে আন্দোলন যখন শুরু, সেই ভাষা আন্দোলন থেকে নিয়ে ধাপে ধাপে একটি জাতিকে তিনি প্রস্তুত করলেন স্বাধীনতার চেতনায়। বারবার আঘাত এসেছে বাঙালিদের উপর। পাকিস্তানি শাসকদের যারা তোষামোদী খোসাবাদি করতে পেরেছে, চাটুকারিতা করতে পেরেছে, তাদেরকেই তারা এই পূর্ববঙ্গে রেখেছে। কিন্তু যখনই গণমানুষের কেউ নির্বাচিত হয়ে এসেছে, সেই নির্বাচিত সরকারকে সরিয়ে দিয়ে কেন্দ্রীয় শাসন এখানে পরিচালনা করা হয়েছে। 54 সালে একই ঘটনা ঘটেছে, আর 58 সালে তো তখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, কিন্তু 58 সালে মার্শাল ল দিয়ে তখন সমস্ত অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। সেদিনও সেনাপ্রধান আইয়ুব খান নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা দিয়ে ক্ষমতার গদি দখল করেছিল, এবং এই অন্যায়ের বিরুদ্ধে সবসময় প্রতিবাদ করে গেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব। তিনি বারবার কারাবরণ করেছেন। আমাদের জীবনে বোধহয় আমরা একটা না 2টা বছরও আমার বাবাকে কাছে পাইনি। যদি একটু হিসেব করে দেখি, তা আমরা দেখব যে বোধহয় একটা বছর বাদ গেলে পরের বছরে তিনি কারাগারে। ঘরে যত না দেখা হয়েছে, ওই জেল গেটে যে আমাদের দেখা করতে হয়েছে। তিনি তার জীবনে এত ত্যাগ স্বীকার করেছিলেন কেন? এই বাংলাদেশের জনগণের জন্য তো, বাংলাদেশের মানুষের জন্য তো, এবং তার সাথে তার আহ্বানে সাড়া দিয়ে তার হাতে গড়া সংগঠন, ছাত্রলীগ, আওয়ামী লীগ সহ সকল সংগঠনের নেতাকর্মীরা তারা জীবন দিয়েছে, সংগ্রাম করেছে, রক্ত দিয়েছে, রাজপথে গুলি খেয়ে মারা গেছে, তাদের নানাভাবে নির্যাতন করা হয়েছে। তারপরে তারা আদর্শ থেকে বিচ্যুত হয়নি, একটা লক্ষ্য সামনে নিয়ে তারা এগিয়ে গেছে। আর সেই লক্ষ্য অর্জন করতে তিনি প্রতিটি পদক্ষেপ অত্যন্ত পরিকল্পিতভাবে নিয়েছিলেন। তিনি ধাপে ধাপে এগিয়েছিলেন। বাঙালির অধিকারের দাবিগুলি তিনি উত্থাপন করেছিলেন বারবার, এবং তিনি যেখানে গেছেন, মিটিং করেছেন, তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, কারাগারে গেছেন, আবার বের হয়েছেন, আবার অন্যায়ের প্রতিবাদ করেছেন, ক্ষুধার্ত মানুষের জন্য ভোকা মিছিল করেছেন। চতুর্থ শ্রেণীর কর্মচারী ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তাদের জন্য আন্দোলন করতে গিয়ে ইউনিভার্সিটি থেকে তিনি বহিষ্কার হয়েছেন, কিন্তু নিজের দিকে তিনি কখনো তাকাননি বা তার নীতি আদর্শের সাথে কখনো আপোষ করেননি। তিনি জনগণের সাথে জনগণের কল্যাণেই কাজ করে গেছেন। এরপর 6 দফা যখন দিলেন, মাত্র এত অল্প সময়ের মধ্যে এই 6 দফা মানুষের কাছে যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল, তার কারণ একটাই ছিল যে বাংলাদেশের মানুষ এটা উপলব্ধি করেছিল যে এই 6 দফার মধ্যেই তাদের মুক্তি নিহিত রয়েছে। এই 6 দফা দিয়ে তাদের অধিকার প্রতিষ্ঠিত হবে। তিনি 6 দফা দিলেও তার ভিতরে এটা ছিল যে মূলত 1 দফা, অর্থাৎ স্বাধীনতা। সেই স্বাধীনতা অর্জনটাই ছিল তার মূল লক্ষ্য।
কিন্তু তিনি প্রতিটি পদক্ষেপ অত্যন্ত পরিকল্পিতভাবে নিয়েছিলেন, যাতে কখনোই পাকিস্তানি শাসক গোষ্ঠী কোনোভাবে এই আন্দোলন নস্যাৎ করতে না পারে। তাদের প্রচেষ্টার অন্ত ছিল না, তারা করেছে, অনেক প্রচেষ্টা চালিয়েছিল। 6 দফা দেওয়ার সাথে সাথে তারা 8 দফা নিয়ে এসেছে। আমাদের অনেক নেতারা ওই 8 দফার সমর্থন দিতে গেছে, কিন্তু এখানে আমার মার বিরাট ভূমিকা ছিল। মা সবসময় খুব দৃঢ়চেতা ছিলেন এবং এই সংগঠনকে এবং আন্দোলন সংগ্রামে তিনিও বিরাট ভূমিকা রেখেছেন। কখনো তিনি সামনে আসেননি, কিন্তু পর্দার আড়ালে থেকে সব কাজগুলি তিনি সুচারুভাবে পরিচালনা করেছেন এবং এই দেশের স্বাধীনতা অর্জনের জন্য তিনি নিজেকে উৎসর্গ করেছিলেন। আর লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা সেই স্বাধীনতা পেয়েছিলাম। যে পাকিস্তানিরা আমাদের বাঙালিদের মনে করত আমাদের সেনাবাহিনীতে কোনো অধিকারই ছিল না, কোনো একটা বাঙালি সচিব ছিল না, তারা মনে করতো বাঙালিরা দেখতে খাটো, তারা আবার এই শুকনা শুকনা মানুষগুলি, এরা আবার কিসের সেনাবাহিনীর অফিসার হবে, কি সেনাবাহিনী তারা কী করবে। কিন্তু 71 সালে সেই বাঙালিই দেখালো যে ওই পাকিস্তানি সেই মোটা তাজা উঁচা লম্বা তাদেরকে পরাজিত করলো এই বাঙালিরাই। সেই যুদ্ধে তাদের পরাজয় হলো, আমরা বিজয়ী হলাম। জাতির পিতা সমস্ত কিছু প্রস্তুত করে গিয়েছিলেন। একটা যুদ্ধ করতে গেলে বা বিপ্লব করতে গেলে কী কী দরকার হতে পারে, অস্ত্র কোথা থেকে আসবে, ট্রেনিং কিভাবে হবে, শরণার্থী গেলে কীভাবে তারা আশ্রয় পাবে, সমস্ত পরিকল্পনা তিনি করে গিয়েছিলেন। কিন্তু তার কিছু দূরদৃষ্টি ছিল, সেই দূরদৃষ্টি তিনি সবসময় সেইভাবেই কাজ করেছিলেন। তিনি বলতেন যে আগে ইলেকশনটা করতে হবে, ইলেকশন করে ইলেকশনের মধ্য দিয়ে কে জনগণের নেতা সেটা ঠিক করতে হবে, আর ইলেকশন মানে আমরা জিতব, ওরা যদি ক্ষমতা না দেয় আমাদের যুদ্ধ করতে হবে এবং সেই যুদ্ধে বাঙালি বিজয় অর্জন করবে, এবং সেই সমস্ত ব্যবস্থা তিনি করে দিয়ে যান। আর যে কারণে সেই পাকিস্তানি সেই শক্তিধর সেনাবাহিনী ব্যাপকভাবে নির্মমভাবে তার পরাজিত হয়। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে পাকিস্তানিদের সাথে হাত মিলানো আমাদের দেশীয় কিছু আল বদর, রাজাকার, আল শামস এবং কিছু নেতারা সবসময় তারা বাংলাদেশে জন্মে বাঙালি হয়েও ওই পাকিস্তানিদের দালালি করা, পদলেহন করা, খোসামদি তোষামদি করা, এটাই ছিল তাদের চরিত্র। বাঙালির মুক্তি, বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন সেটা তারা চায়নি। তারা ওই পাকিস্তানিদের ওই পদলেহন করেই তারা নিজেকে ধন্য মনে করত, এবং যে কারণে তারা আমাদের সেই মা বোনদের তুলে দিয়েছিল ওই পাকিস্তানি সেনাবাহিনীদের কাছে। দিনের পর দিন ক্যাম্পে রেখে রেখে আমাদের মেয়েদের উপর পাশবিক অত্যাচার করে। ছোট ছোট শিশুরা 12, 13, 14 বছরের মেয়েরাও রেহাই পায়নি, বা বয়োবৃদ্ধরাও রেহাই পায়নি। দিনের পর দিন তাদের উপরে পাশবিক অত্যাচার। গ্রামের পর গ্রাম তারা জ্বালিয়ে দেয়। আওয়ামী লীগের নেতাকর্মী যে যেখানে ছিল খুঁজে খুঁজে বের করে, বেশিরভাগই চলে গেছিল মুক্তিযুদ্ধে, তারপর যাদেরকে পেয়েছে নির্মমভাবে তাদেরকে হত্যা করেছে, সংখ্যালঘু সম্প্রদায়কে হত্যা করেছে। 1 কোটি যেমন শরণার্থী দেশে ভারতে আশ্রয় নিয়েছিল, দেশের ভিতরে প্রায় 3 কোটি মানুষ গৃহহারা হয়েছিল। রাস্তাঘাট, পুল, ব্রিজ সব একটা ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছিল। 1 টাকা রিজার্ভ ছিল না, গোলায় খাবার ছিল না, সেগুলি গোলার ধান তারা পুড়িয়ে দিয়ে যায়। কারেন্সি নোট ছিল না, সেগুলি পুড়িয়ে দিয়ে যায়। কোনো ইন্ডাস্ট্রি চালু ছিল না, কারণ বেশিরভাগ ইন্ডাস্ট্রির মালিক ছিল পশ্চিমারা, তারা সব কিছু নিয়ে চলে গিয়েছিল। একটা যুদ্ধবিধ্বস্ত দেশ। জাতির পিতা 26শে মার্চ স্বাধীনতার ঘোষণা দেন যখন পাকিস্তানিরা বাঙালির উপর আক্রমণ করে। 25শে মার্চ রাতে তারা পিলখানা আক্রমণ, পুলিশের রাজারবাগ পুলিশ ফাঁড়িতে সবার আগে রাজারবাগে আক্রমণ করে, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সেই সাথে পিলখানায়, আর তারপরে 32 নম্বরে বাড়ি। যে মুহূর্তে তারা এই আক্রমণটা শুরু করে তখনই বঙ্গবন্ধু স্বাধীনতার
ঘোষণা দেন। এবং এর পূর্বে আপনারা জানেন যে 7ই মার্চের ভাষণে তিনি একটা যুদ্ধের প্রস্তুতি, গেরিলা যুদ্ধের প্রস্তুতি কীভাবে নিতে হবে জাতিকে সেই দিক নির্দেশনাও দেন, এবং বাঙালি জাতি ঠিক অক্ষরে অক্ষরে তা পালন করেছিল। কাজে যে মুহূর্তে তিনি স্বাধীনতা ঘোষণা তখনই ওই বাড়ি আক্রমণ করে এবং তাকে গ্রেপ্তার করে নিয়ে যায় এবং নিয়ে এসে পাকিস্তানে কারাগারে বন্দি করে রাখে। পাকিস্তানে সে লাহোর থেকে 80 কিলোমিটার দূরে, 80 মাইল দূরে, সেখানে মিয়ানওয়ালি জেলে, সেখানে কি অবস্থায় ছিল, দিনের পর দিন সেই তার খাওয়া নেই, দাওয়া নেই, সেখানে প্রচণ্ড গরম, সেখানে 100 ডিগ্রির উপর, প্রায় 108 ডিগ্রির মতো গরম পড়তো, প্রচণ্ড শীত পড়তো। সেখানে সেলের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবকে থাকতে হতো, তাকে সেখানেই রেখে দিত। তারপর তার বিরুদ্ধে যে মামলা শুরু করলো, রাষ্ট্রদ্রোহী মামলা, যারা 26শে মার্চ এহাই একান্তার ভাষণে বঙ্গবন্ধু শেখ মুজিবকেই দোষারোপ করেছিল, বিচ্ছিন্নতাবাদী হিসেবে বলতে চেয়েছিল, কিন্তু আন্তর্জাতিক পরিমণ্ডলে সেটা সে প্রমাণ করতে পারেনি, কারণ আক্রমণকারী পাকিস্তানি ছিল। এটা বঙ্গবন্ধু জানতেন যে কখন কোন পদক্ষেপটা নিতে হবে, সে কারণেই পাকিস্তানিরা এটা আন্তর্জাতিকভাবে এটা প্রমাণ করতে পারেনি। কাজে সমস্ত জনমত আমরা আমাদের পক্ষে পেয়েছিলাম। কিন্তু এইভাবে এই কয়েকটা মাস দিয়ে তিনি কারাগারে কীভাবে ছিলেন, কী অবস্থায় ছিলেন, তিনি কিন্তু কখনো তার দুঃখের কথা, কষ্টের কথা বলেননি। শুধু ডেভিড ফ্রস্টের সাথে যে ইন্টারভিউ, সেখানে কিছু কথা তিনি বলেছেন, যখন তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়, তাকে যে রাইফেলের বার দিয়ে মাথা থেকে পা পর্যন্ত পিছনে আঘাত করা হয়েছিল, মারা হয়েছিল, সেটা শুধু ডেভিড ফ্রস্টের যে ইন্টারভিউ সেখানে আমরা জানতে পারি। তিনি যে ওই কারাগারি থেকে প্রায় 40 পাউন্ড ওজন তার কমে গিয়েছিল। দেখেছেন 10ই জানুয়ারি যখন ফিরে আসে কীরকম শুকনো কঙ্কালসার অবস্থা হয়ে গেছিল তার। কিন্তু তারপরেও ওই অবস্থায় থেকেও তিনি জানতেন দেশ স্বাধীন হবে, তিনি এতটুকু মনোবল হারান নাই। তাই আইয়ুব খান, তার একটি ডায়েরি অক্সফোর্ড প্রেস থেকে ছাপা হয়েছিল, সেখানে আইয়ুব খান লিখেছিল যে আইয়ুব খানকে কেউ বলেছিল যে তাকে যখন বঙ্গবন্ধু শেখ মুজিবকে যখন ওই বিশেষ কোর্টে নিয়ে আসা হতো বিচারের জন্য, তিনি নাকি এসে কোর্টে দাঁড়িয়ে বলতেন জয় বাংলাদেশ, এবং বলতেন যে আমি তো জানি আমি যেটা চেয়েছি সেটা হবে, আপনাদের যা বিচার করেন। তিনি পাকিস্তানের দেওয়া কোনো আইনজীবীকেও নিতে চাননি, মানে আমি তো জানি যে আপনারা কী করবেন, একান্ত তার ভাষণেই বলে দিয়েছে। কাজে এখানে আর বিচারের প্রহসন করে কি হবে। আমাদের বাংলাদেশ থেকে অনেককে নিয়ে গিয়েছিল তার বিরুদ্ধে সাক্ষী দিতে, 7ই মার্চের ভাষণে কী বলেছে, কী করেছে সেটা বলতে। কাজে তিনি কিন্তু এইভাবে বাংলাদেশের স্বাধীনতার জন্য, বাংলাদেশের মানুষের মুক্তির জন্য নিজের জীবনকে বাজি রেখেছিলেন, নিজের সব কষ্ট তিনি সহ্য করেছিলেন, সব কষ্ট সহ্য করেই তিনি কিন্তু এগিয়ে গিয়েছিলেন। যখন পাকিস্তানিরা সারেন্ডার করতে বাধ্য হলো, তাদের 96,000 পাকিস্তানি সেনা সদস্য এবং তাদের লোকজন যখন ধরা পড়ল, এবং এখানে পতন হলো, ভুট্টো রাষ্ট্রপতি হলো, তখন নিজের চামড়া বাঁচাতে আর এই 96,000 লোকের কথা চিন্তা করে তারা বঙ্গবন্ধুকে মুক্তি দিয়েছিল। কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিব তখনও কোনো শর্ত মানেনি। ভুট্টোর যত রকমেরই প্রস্তাব থাকুক, তিনি বলেছেন আমি আগে আমার দেশে ফিরে না যেয়ে একটা কথাও বলতে পারবো না। এবং তিনি যখন ফিরে মুক্তি পান, প্রথমে চলে গিয়েছিলেন লন্ডন, সেখানে যে প্রেস কনফারেন্স করেন এবং সেখানে তিনি তার বক্তব্য দেন। এবার 10ই জানুয়ারি তিনি ফিরে আসেন, এসে তার পরের দিনই এই দায়িত্ব তিনি কাঁধে নেন। একটা বিধ্বস্ত বাংলাদেশ, নির্যাতিত মা বোন, আহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসা, প্রতিটি শহীদ পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া, আর সেই সাথে সাথে 9 মাসের মধ্যে সংবিধান দিয়ে একটি রাষ্ট্র পরিচালনা, এবং 10ই জানুয়ারি তার ভাষণে কি আদর্শ নিয়ে কোন পথে এই রাষ্ট্র চলবে সেই ঘোষণাটাও তিনি দিয়েছিলেন। আমি যখন এইসব চিন্তা করি আমার মাঝে মাঝে খুব অবাক লাগে যে কীভাবে এই যে 9টা মাস তিনি এইরকম কারাগারে, একটা অস্বাস্থ্যকর পরিবেশ, যেমন প্রচণ্ড গরম এবং প্রচণ্ড শীত, যেখানে তাকে কোনো কিছু দেওয়া হতো না, এমনকি খাবারটা পর্যন্ত সেই পশ্চিমাদের ওই ডাল রুটি ছাড়া কিছুই জুটতো না। ওই অবস্থায় থেকেও, যেখানে কোনো কাগজ, পেপার, বই কিচ্ছু দিত না, কোনো সংবাদ তাকে যা দিত না, ওই অবস্থায় থেকেও
সেখান থেকে ফিরে এসে 10ই জানুয়ারি যে ভাষণ তিনি দিয়েছিলেন, সমগ্র দেশের একটা রূপরেখা তিনি ঘোষণা দেন এবং তারই ভিত্তিতে আমাদেরকে সংবিধান মাত্র 9 মাসের মধ্যে উপহার দেন। আপনারা একবার চিন্তা করে দেখেন যে একজন নেতা তার জীবনের সব কিছু ত্যাগ করেছেন এবং তার সাথে আমাদের আওয়ামী লীগের অগণিত নেতাকর্মী শুধু এই দেশের মানুষের জন্য, মানুষের কল্যাণে। যখন তিনি দেশে ফিরে এলেন, আমি যখন রাষ্ট্র পরিচালনা করতে যাব, প্রতিটি ক্ষেত্রে যখন দেখি এমন কোনো জায়গা নেই, এমন কোনো দিক নাই যেটা তিনি না করে গেছেন। সব কিছু ভিত্তিটা তিনি তৈরি করে দিয়ে গেছেন। প্রতিটি আইন নীতিমালা থেকে শুরু করে সমস্ত একটা স্বাধীন বাংলাদেশ, এই স্বাধীন রাষ্ট্রটা কীভাবে হবে তার প্রতিটি কাঠামো তিনি এবং ভিত্তি তিনি তৈরি করে দিয়ে গেছেন। কোথায় আমাদের সমুদ্র সীমা অথবা আমাদের স্থল সীমানা থেকে শুরু করে আমাদের মানে ভূপগ্রহ, প্রতিটি ক্ষেত্রে মানুষের খাদ্য, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা অর্থাৎ মৌলিক চাহিদাগুলি সেগুলি পূরণ করার জন্য যে সমস্ত আইন যা যা করা দরকার, স্বাস্থ্যসেবা ইউনিয়ন পর্যায় পর্যন্ত নিয়ে যাওয়া, খাদ্য নিরাপত্তা দেওয়ার জন্য খাদ্য উৎপাদন বাড়ানো, দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর জন্য গরিবদের সহায়তা করা। তখন তো এক ফোঁটা খাবার নেই, রিজার্ভ নাই, কিছু নাই, তার মধ্যেও তিনি প্রতিটি কাজ কীভাবে যে করেছেন সেটাই ভাবতে অবাক লাগে। সেই সাথে একটা রাষ্ট্রের আমাদের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ বাহিনী, বিজিবি প্রত্যেকটা প্রতিষ্ঠান তখন অত সুচারুভাবে না করলেও কিন্তু সবগুলি কিন্তু ভিত্তিটা তৈরি করে দিয়ে গেছেন, আমাদের সৃষ্টি করে দিয়ে গেছেন। মাত্র 3.5 বছর হাতে পেয়েছিলেন। এই 3.5 বছরের মধ্যেই আমাদের দেশটাকে তিনি যেভাবে গড়ে দিয়ে যান, বাংলাদেশ শত প্রতিকূল অবস্থার মধ্যেও সামনের দিকে এগিয়ে যায়। আন্তর্জাতিক সংস্থাগুলো তিনি অনুমোদন লাভ করেন। 126টা দেশ বাংলাদেশকে স্বীকৃতি দেয়। জাতিসংঘ, ওআইসি, কমনওয়েলথ সহ প্রত্যেকটা প্রতিষ্ঠানে আমরা সদস্যপদ পাই এবং তাছাড়া আন্তর্জাতিক সমস্ত সংস্থায় বাংলাদেশ তার সদস্যপদ অর্জন করে। এত অল্প সময়ের মধ্যে কোনো দেশ এভাবে অর্জন করতে পারেনি। জাতির পিতামাতার নেতৃত্ব ছিল বলে এটা সম্ভব হয়েছিল। কিন্তু এত কিছুর পরেও কিছু লোক তো কোনো কিছুই নাকি হয়নি, কোনো উন্নয়নই নাকি হয়নি, কোনো কিছুই করেনি, সেই কথা বলা, লেখা এবং বিভ্রান্ত শুরু করে। কেন? কোন উদ্দেশ্যে? কি কারণে? কিন্তু আর ফলাফল কি হয়েছিল? অনেকে গণতন্ত্রের কথা তুলে মার্শাল ল অর্ডিন্যান্স দিয়ে যখন সংবিধান স্থগিত করে দিয়ে সংবিধান লঙ্ঘন করে ক্ষমতা কেউ দখল করে, তারা গণতন্ত্র দেয় কীভাবে? মার্শাল ল বা মিলিটারি ডিক্টেটর দ্বারা তো কখনো গণতন্ত্র হয় না। আইয়ুব খান যা করেছে, ইয়াহিয়া খান যা করেছে, জিয়াউর রহমানও তাই করেছে, এরশাদও তাই করেছে। গণতন্ত্র মুখে ছিল, কিন্তু বাস্তবে কি ছিল? জিয়াউর রহমান 75 পর ক্ষমতা আসার পর আমাদের পার্টির কত মানুষ তাদেরকে যে নির্মমভাবে হত্যা করেছে। ছাত্রলীগের মহানগরের নেতা ছিল মফিজ বাবু, তার লাশ তো তার আত্মীয় কেউ পায়নি। মৌলভী সৈয়দকে চট্টগ্রামে যুবলীগের নেতা ছিল, সে নির্মমভাবে হত্যা করেছে। আমাদের বগুড়া পটলকে নির্মমভাবে হত্যা করেছে। এরকম অগণিত নেতাকর্মীকে নির্মমভাবে সে হত্যা করেছে, তার পরিবার লাশটাও পায়নি। একজনকে তুলে নিয়ে গেছে, তার খবরও পায়নি। সেই সাথে একটার পর একটা কূপ হয়েছে। সেনাবাহিনীর হাজার হাজার সদস্য, অফিসার এবং যারা মুক্তিযোদ্ধা, বিশেষ করে প্রত্যেকটা মুক্তিযোদ্ধা অফিসার যারা রণাঙ্গনে যুদ্ধ করে এই দেশ স্বাধীন করেছে, তাদেরকে হত্যা করেছে জিয়াউর রহমান। জেলখানায় 4 জাতীয় নেতার হত্যা।
মুক্তিযুদ্ধের সম্পর্কে যদি জিয়াউর রহমানের জন্য একটা আলাদা একটা রাগই ছিল। সেনা অফিসার যে কজন সবাইকে হত্যা করেছে, এবং সৈনিকরা অনেকে জানতো না যে তার কি অপরাধ। ঢাকা কেন্দ্রীয় কারাগারে দিনে প্রতি রাত্রে 8টা-10টা করে ফাঁসি হতো। তাদের চিৎকারে ওই কারাগারের আকাশ বাতাস ভারী হতো। এমন দিন নাই জিয়াউর রহমানের হাতে মানুষের মৃত্যুদণ্ড হয়নি বা তাদের মারেনি। এইভাবে সারা দেশে একটা খুনের রাজত্ব কায়েম করেছিল। তার উপর জাতির পিতার হত্যাকারীদের বিভিন্ন দূতাবাসের চাকরিতে পুরস্কৃত করেছিল। তো এখানে গণতন্ত্রটা কোথায়? আর মার্শাল অর্ডিন্যান্স দিয়ে যারা ক্ষমতা আসে তারা তো গণতন্ত্র দিতে পারে না। তা আমাদের যারা অনেক বুদ্ধিজীবী জ্ঞানীগুলো অনেকেই গণতন্ত্র খুঁজে বেড়ান, এবং তারা গণতন্ত্র খোঁজেন সেই হয় এমার্জেন্সি যখন জারি হয় তখন, অথবা এরকম মিলিটারি ডিক্টেটর আসলে তখন তারা গণতন্ত্র স্বাদ পান। কিন্তু গণতান্ত্রিক পরিবেশে তারা গণতন্ত্র পায় না। অর্থাৎ তাদের চরিত্রটা হচ্ছে চাটুকারিতা করা, তোষামোদি করা। কারণ যারা এভাবে হঠাৎ করে ক্ষমতা দখল করে তারা এই তোষামোদকারীদেরকে হায়ার করে। তারা সবসময় এ ধরনের ব্যবহার হওয়ার জন্য তৈরি থাকে। কিন্তু সত্যিকার ডেমোক্রেটিক সিস্টেম অর্থাৎ গণতান্ত্রিক ধারা যখন থাকে তখন এদের মূল্য থাকে না। তখন যতই বুকে লিখে রাখুক যে ইউজ মি, অর্থাৎ আমাকে ব্যবহার করতে, গণতান্ত্রিক সরকার তো তাদের ব্যবহার করবে না। যখনই তাদের চিৎকার গণতন্ত্র নাই, এটা নাই, সেটা নাই। জনগণের মৌলিক চাহিদাগুলি পূরণ করা, জনগণের ভাগ্য পরিবর্তন করা, জনগণের পেটে খাবার জোগাড় করা, তাদের শিক্ষার ব্যবস্থা করা, তাদের চিকিৎসার ব্যবস্থা করা, তাদের মৌলিক চাহিদা পূরণ করা, এটাই তো মূল লক্ষ্য। আর একমাত্র গণতান্ত্রিক সরকার হলেই সেটা সম্ভব। বাংলাদেশের মানুষ ৭৫-এর পর প্রথম উপলব্ধি করেছে, যখন আওয়ামী লীগ ২১ বছর পর সরকার গঠন করেছে, তখনই তারা অন্তত সরকার যে তাদের সেবক, তাদের সেবা করে, তাদের কল্যাণে কাজ করে, সেটা একমাত্র তখনই তারা উপলব্ধি করতে পেরেছে। কারণ বাংলাদেশ আওয়ামী লীগ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের হাতে গড়া সংগঠন। আমরা সেই আদর্শ বুকে নিয়েই কাজ করি। হ্যাঁ, দীর্ঘদিন ক্ষমতা থাকলে এদিক ওদিক থেকে কিছু লোক জোটে এবং দলের ভিতরে এসে তারা নানা রকম অঘটন ঘটায়, অপকর্ম করে, যার বোঝাটা দলকে বয়ে নিয়ে বেড়াতে হয়। যে কারণে আমি বারবার শুরু থেকে আমাদের নেতাকর্মীদের হুঁশিয়ার করেছিলাম যে এই ধরনের যারা বিশেষ করে মিলিটারি ডিক্টেটরদের হাতে তৈরি করা যে সমস্ত রাজনৈতিক দল, সেগুলি যারা করে এসেছে বা যুদ্ধ অপরাধীদের সাথে যারা ছিল, আমাদের দলের জন্য তারা না আসে। কারণ আসলে দলেরই ক্ষতি করে। কারণ অঘটন তারাই ঘটে, আমাদের ভালো ভালো নেতাকর্মীদের তারাই হত্যা করে। বাইরে আসে কি দলের কোন্দল, কিন্তু খুঁজলে দেখা যায় যে এরা হয় এখান থেকেও সেখান থেকে উড়ে এসে জুড়ে বসেছে, বা তখন খুব ভালো ব্যবহার করে এমনভাবে চলে আসে যে আমাদের কেউ কেউ দল ভারী করার জন্য তাদেরকে টেনে নেয়, কাছে টেনে নেয়। কিন্তু এটা নেওয়া আমাদের জন্য সত্যি খুব ক্ষতিকারক। আমাদের সমর্থন আছে, জনগণ আছে, আমাদের সংগঠন আছে। বাংলাদেশে একমাত্র সংগঠন আওয়ামী লীগ, তৃণমূল পর্যায় পর্যন্ত আমাদের সংগঠন সুসংগঠিত। কাজে আমাদের সেভাবেই আদর্শভিত্তিক সংগঠনই আমাদের গড়ে তুলতে হবে। আর আওয়ামী লীগ আছে বলে আজকে দেশ উন্নত হচ্ছে। আমরা জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপনের সমস্ত আয়োজন নিয়েছিলাম। 2020 থেকে 21 সাল আমাদের লক্ষ্য এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করা। দারিদ্র্যের হার আমরা কমিয়ে 40 ভাগ থেকে 20 ভাগে নামিয়ে এনেছিলাম। আমাদের প্রবৃদ্ধি আমরা অর্জন করেছিলাম 8.1 ভাগ, আমাদের লক্ষ্য ছিল 2 ভাগ অর্জন করব। আমরা সাক্ষরতার হার বৃদ্ধি করা, একেবারে গ্রাম পর্যায়ে পর্যন্ত চিকিৎসা সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, মানুষকে যাতে সুস্বাস্থ্যের অধিকার হয় সেই ব্যবস্থা করা, মানুষের মৌলিক চাহিদাগুলি পূরণ করা আমরা ব্যাপক কর্মসূচি নিয়েছিলাম। খাদ্যে বাংলাদেশ সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণত না, উদ্বৃত্ত দেশে উন্নীত হয়েছিল। দরিদ্র মানুষকে আমরা বিনা পয়সায় খাদ্য দিয়ে সহযোগিতা করছিলাম। আমাদের যে সামাজিক সুরক্ষার ব্যাপক কর্মসূচি আমাদের হাতে, আমরা বাস্তবায়ন করে যাচ্ছি। বিধবা ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা থেকে শুরু করে আমাদের অসহায় মুক্তিযোদ্ধা, দুস্থ মুক্তিযোদ্ধা, তাদেরকেও তাদের ভাতার ব্যবস্থা, তাদের চিকিৎসার ব্যবস্থা, তাদের সব রকমের সহযোগিতা করেছি। গৃহহীন মানুষ যাতে ঘর পায়, ভূমিহীন গৃহহীনদের জন্য আমরা ঘর বাড়ি করে দিয়ে যাচ্ছিলাম। আমাদের লক্ষ্য এই মুজিব বর্ষ
অর্থাৎ 2020 থেকে 2021 জাতির পিতার জন্ম শতবার্ষিকী এবং আমাদের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী আমরা এদেশে একটি মানুষও গৃহহারা থাকবে না, ভূমিহীন থাকবে না, সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। যখন আমরা সমস্ত কাজগুলি এগিয়ে নিয়ে যাচ্ছি তখন আসলো করোনা ভাইরাস। এটা খালি বাংলাদেশ না, সারা বিশ্বব্যাপী। এই বিশ্বব্যাপী করোনা ভাইরাসের কারণে আজকে সব বাংলাদেশ তো বড় সব দেশই আজকে কিন্তু অর্থনীতি স্থবির। তার মধ্যেও আমরা আমাদের সীমিত সময় নিয়েও আমরা কিন্তু কাজ অব্যাহত রাখতে পারছি, যে কারণে আজকে আমাদের রিজার্ভ 39 বিলিয়নে উন্নীত হয়েছে, আমাদের রেমিটেন্স বেড়েছে। আমরা দারিদ্র হাত থেকে মানুষ যাতে মুক্তি পায় তার জন্য যথাযথ আমরা নানা ধরনের প্রণোদনা দিয়ে যাচ্ছি। আমাদের শিল্প ব্যবসা বাণিজ্য সেগুলি যাতে যথাযথ চলতে পারে তার জন্য বিভিন্ন প্যাকেজ আমরা ঘোষণা দিয়েছি। আমাদের বলতে গেলে জিডিপির 4% আমরা দিয়ে যাচ্ছি শুধু আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ডগুলি যেন সচল থাকে সেই জন্য বিভিন্ন প্যাকেজ আমরা সহযোগিতা করে যাচ্ছি। কৃষকদের ভর্তুকি দেওয়া, সারের দাম আরও কমিয়ে দেওয়া, তাদের কৃষিকাজে সব রকম সহযোগিতা করা। এমনকি আমি কৃতজ্ঞতা জানাই আমার আওয়ামী লীগের নেতাকর্মী, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, আমাদের কৃষক লীগ সহ সকল সহযোগী সংগঠন কৃষকদের পাশে দাঁড়িয়ে ধান কেটে তাদের গোলায় ধান তুলে দেওয়া। এইভাবে মানুষের পাশে দাঁড়ানোর ফলে এই করোনা ভাইরাসের কারণে অনেক দেশে যেখানে হাহাকার, আমাদের দেশে কিন্তু সে অবস্থা নেই। তারপর চিকিৎসার ব্যবস্থা যত রকমের করা দরকার আমরা করে যাচ্ছি এবং করে যাব। প্রত্যেক জেলা হাসপাতাল থেকে শুরু করে একবার উপজেলা ইউনিয়ন পর্যায় পর্যন্ত আমরা চিকিৎসা সেবা নিশ্চিত করেছি এবং স্বাস্থ্য সচেতনতা যাতে সৃষ্টি হয় তার জন্য চেষ্টা করে যাচ্ছি। এবং এই মিটিংয়ের মাধ্যমে আমিও বলবো যে আমাদের সকলকেই যেমন মাস্ক পরে থাকা, স্বাস্থ্য সচেতনভাবে চলা, নিজেকে সুরক্ষিত রাখা, অন্যকে সুরক্ষিত রাখা, এটা কিন্তু আমাদের সবাইকে মেনে চলতে হবে। তা নাহলে কিন্তু এটা এমন একটা ভাইরাস যেটা আপনাকে কেউ অদৃশ্য চোখে দেখতে পায় না, কিন্তু এর ফলে বহু মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমাদের চেষ্টা হচ্ছে যে এর মৃত্যুহার কমিয়ে আনা, সংক্রামকটা যাতে কমে তার ব্যবস্থা করা এবং মানুষের পাশে দাঁড়ানো, সব ধরনের চিকিৎসা এবং সব ধরনের সহযোগিতা করা। সেই ক্ষেত্রে আমাদের নেতাকর্মীরা মানুষের পাশে দাঁড়িয়েছে, তাদেরকে সহযোগিতা করেছে। সেই সাথে আমি বলবো যে সরকারি বেসরকারি প্রত্যেকেই আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে, প্রত্যেকটা প্রতিষ্ঠান আন্তরিকতার সাথে কাজ করেছে। আমাদের পুলিশ বাহিনী, আমাদের সশস্ত্র বাহিনী, বিজিবি, আনসার বিডিপি থেকে শুরু করে আর আমাদের নেতাকর্মীরা তো আছেই, তারা তো একেবারে জীবনের ঝুঁকি নিয়ে নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে। ছাত্র সমাজ তাদের পাশে দাঁড়িয়েছে, ছাত্রদের নেতাকর্মীরা। এইভাবেই মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সেবা করা, এটাই তো জাতির পিতার শিক্ষা, এটাই তো তার আদর্শ। আর সেই আদর্শকে নিয়েই তো আমরা রাজনীতি করি, যে আমাদের সেটা নিয়েই চলতে হবে, দেশের সেবা করতে হবে, মানুষের সেবা করতে হবে।